চারদিকে শুনশান নীরবতা। মৃতনগরীর পথে কখনো দু একটা মানুষ। এ নগরীর প্রতিটি লাল ইটে যেন মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস জড়িয়ে আছে। ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলুসের কথা জানান দিচ্ছে। পথের দুধারে মাথা তুলে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এ নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করবে রাস্তার দুপাশের দুতল ত্রিতল ভবনগুলো। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে আপনার মনে হতেই পারে আপনি চলে গেছেন বাংলার 12 ভূঁইয়ার ইশাখার আমলে। নগরীর প্রতিটি ধ্বংসস্তূপে জড়িয়ে আছে এক একটা কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলছি, তবুও এর আকর্ষণের নেই কমতি। ভবনগুলোর নির্মাণশৈলী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। 450 বছর পূর্বে কেমন ছিল পানাম নগরের জৌলুস, কেমন ছিল তৎকালীন পানামবাসীর জীবনযাপন, আমাদের আজকের ভিডিওতে জানাবো সেসবের বিস্তারিত। দেখতে থাকুন। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ইতিহাস বিজড়িত পানাম নগর অবস্থিত। এখানকার স্থাপত্য আর ঐতিহাসিক নিদর্শন মনে করিয়ে দেয় বাঙালির অতীত ইতিহাস। যারা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হতে চান তারা ঘুরে আসতে পারেন এ নগরে। 12 ভূঁইয়াদের প্রধান প্রতাপশালী ঈশা খাঁ 15 শতকের শুরুর দিকে সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। 19 শতকে কিছু ধনী হিন্দু ব্যবসায়ী পানাম নগরে নিজেদের আবাসস্থল গড়ে তোলেন। ব্রিটিশ আমলে নদীপথ দিয়ে পানাম নগরে বিলেত থেকে থান কাপড় আসত, আর দেশ থেকে যেত মসলিন কাপড়। ওই সময় সোনারগাঁ সুতিবস্ত্রের প্রধানত ইংলিশ থান কাপড়ের ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। এরই পরিপ্রেক্ষিতে গড়ে তোলা হয় পানাম নগর। ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে 20 কিলোমিটার এলাকা জুড়ে এ নগরী বিস্তৃত। তবে পানাম নগর সৃষ্টির ইতিহাসটা কিন্তু অনেকটাই ছিল রাজনৈতিক। একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল সোনারগাঁ, তাই সোনারগাঁকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, বন্দর আর নগরী। সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিলেই বোঝা যায় এর গুরুত্ব। সোনারগাঁ চারদিক থেকে 4টি নদী দ্বারা বেষ্টিত। উত্তরে ব্রহ্মপুত্র, দক্ষিণে ধলেশ্বরী, পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা। তৎকালীন সময়ে এমন ভৌগোলিক অবস্থান ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে উপযুক্ত ছিল। তবে সোনারগাঁ তখনও সুবর্ণগ্রাম নামে একটি অজপাড়া গাঁ। এর বাণিজ্যিক ও রাজনৈতিক সম্ভাবনা বুঝতে পেরে 1338 সালে ফখরুদ্দীন মোবারক শাহের আমলে বাংলার রাজধানী ঘোষণা করা হয় সুবর্ণগ্রামকে, যা পরে সোনারগাঁ হিসেবে পরিচিতি পায়। বাংলার বাণিজ্যতে এর ভূমিকা এতই ছিল যে 1346 সালে ইবনে বতুতা চীন, ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জের সঙ্গে এর সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে সোনারগাঁকে একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী রূপে বর্ণনা করেন। সোনারগাঁয়ের জৌলুসের কথা তখন ছড়িয়ে পড়েছে চারদিকে। তখনকার রাজধানীকে কেন্দ্র করে ক্রমেই গড়ে উঠতে থাকে এক অভিজাত শ্রেণী, যারা ছিলেন মূলত বণিক বা ব্যবসায়ী। অভিজাত শ্রেণীর বসবাসের ফলে অন্যান্য এলাকা থেকে ব্যবসায়ী ও সওদাগরদের আনাগোনা সারা বছর লেগেই থাকত এখানে। সে সময় উঁচু শ্রেণীর লোকদের প্রয়োজনেই তাদের ব্যবসার সুবিধার্থে সরকারি পৃষ্ঠপোষকতা ও ব্যক্তিগত উদ্যোগে সুবর্ণগ্রামে গড়ে ওঠে কিছু নগরী। এর মধ্যে পানাম নগর অন্যতম। পানাম নগরের প্রবেশপথের লেখা থেকে জানা যায় 19 শতকের গোড়ার দিকে ধনী হিন্দু বণিকদের দ্বারা এ নগরের প্রসার ঘটে। এ এলাকা প্রসিদ্ধ ছিল মসলিন কাপড় ও নীল ব্যবসার জন্য। পাশ্চাত্য ইতিহাসবিদ জেমস টেলরের মতে আড়ংয়ের তাঁতখানা সোনারগাঁর পানাম নামক স্থানে ছিল এবং মসলিন শিল্প কেনাবেচার এক প্রসিদ্ধ বাজার ছিল পানাম নগর। পানাম নগরী জুড়ে ছড়িয়ে রয়েছে রহস্য। প্রায় প্রত্যেকটা ধ্বংসস্তূপে জড়িয়ে আছে এক একটা কাহিনী। তবে ধ্বংসস্তূপ হলেও এখনও ভবনগুলো দেখার মতো। প্রায় 450 বছর আগে এ নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা ভবনগুলো। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে ঈশা খাঁর আমলের কথা মনে হওয়া খুবই স্বাভাবিক। ভবনগুলোর নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউই। প্রতিটি ভবনের নান্দনিক কারুকাজ ও আভিজাত্যের ছোঁয়া এখনও অনুভব করা হয়। পানাম নগরীর ভেতরে রাস্তার দুধারে রয়েছে 52টি বাড়ি, যার মধ্যে রাস্তার উত্তর পাশে 31টি এবং দক্ষিণ দিকে রয়েছে 21টি ভবন।
এছাড়া মসজিদ, মন্দির, মঠ, গির্জা, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, দরবারখানা, গোসলখানা এবং গুপ্ত পথ রয়েছে এ নগরে। ভিন্ন ভিন্ন কারুকাজে নির্মিত পানাম নগরের কোনো কোনো ভবন একতলা, কোনোটি দোতলা, কোনোটি আবার তিনতলা বিশিষ্ট। পানাম নগরীতে মোঘল স্থাপত্যশৈলীর প্রাধান্য লক্ষ্য করা যায়, তবে এতে পরবর্তীতে ব্রিটিশ বা কলোনিয়াল স্থাপত্যশৈলীর সংমিশ্রণও দেখা যায়। এটি ছকে আঁকা কোনো নগরী নয় এবং এ নগরীর প্রতিটি বাড়ি সাইজ ও নকশায় ভিন্ন ভিন্ন। তাই এতে বাঙালির নিজ নিজ নির্মাণ কৌশলের ছাপও স্পষ্ট। তাই এই নগরের নির্মাণশৈলী একান্ত নিজস্ব বলা যায়। পানাম নগরীর নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্য হল এটি নদী দ্বারা পরিবেষ্টিত এবং সুরক্ষিত গেট দ্বারা আবদ্ধ রাখা হতো। সন্ধ্যার পূর্বেই গেটসমূহ বন্ধ করে দেওয়া হতো, ফলে নগরীর অধিবাসীরা নিরাপদ জীবনযাপন করত। পানামের টিকে থাকা বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞরা বলেছেন। এর সাথে আছে সিরামিকের টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটোপের ভেতর আছে উন্মুক্ত উঠান। সেই অর্থে পানামকে পরিকল্পিত নগর বলাই যায়। এর নগরের প্রায় প্রতিটি ভবনের সাথে রয়েছে ফাঁকা জায়গা বা উঠান, কোনোটি সামনে, কোনোটি পেছনে, আবার কোনোটি বাড়ির মাঝখানে। রয়েছে পানির কূপ ও বাঁধানো পুকুর ঘাট। নগর এলাকার চারপাশ ঘিরে রয়েছে গভীর খাল, যা নগরের প্রতিরক্ষার জন্য তৈরি পরিখা বলে ধারণা করা হয়। এখানে রয়েছে বেশ কিছু ধর্মীয় স্থাপনা, যেমন মঠ, মন্দির, প্যাগোডা। অথচ এখন আমরা যে আধুনিক ঢাকা শহরে থাকি, সেখানে প্রতিনিয়তই শঙ্কিত থাকতে হয় অপরিকল্পিত নগরায়নের কারণে। কোনো বড় ধরনের দুর্যোগ হলে পালিয়ে বাঁচার জায়গাটুকু নেই এ শহরে, আর বাড়ির সামনে ফাঁকা জায়গা বা উঠান তো কল্পনার ব্যাপার। ভাবতে অবাক লাগে, 450 বছর আগে মানুষের কাছে পরিকল্পিত নগরায়নের গুরুত্ব থাকলেও আধুনিক সময়ে এসে আমরা তা উপলব্ধি করতে পারছি না। একসময় বাঙালির জৌলুসের প্রতীক পানাম নগরের পুরনো জৌলুস হারিয়েছে বহু আগেই। তবে শত শত বছর ধরে অনাদরে পড়ে থাকা একসময়ের জৌলুসপূর্ণ পানাম নগর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক দফায়, কিন্তু বিভিন্ন সময়ে নেওয়া উদ্যোগগুলোর কোনোটি কার্যকর হয়নি। একবার কাজ শুরু হলেও সে কাজ মূলত নষ্ট করছিল হারাতে বসা এই নগরীর প্রকৃত রূপ। এতে প্রত্নতত্ত্ববিদরা ও সুশীল সমাজ আপত্তি করলে বন্ধ করে দেওয়া হয় সে কাজ। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড বিশ্বের 100টি ধ্বংসপ্রায় নগরীর তালিকায় পানাম নগরের নাম অন্তর্ভুক্ত করে। তবে 2001 সালেই বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগর সংস্কারের উদ্যোগ নেয়। শত শত বছর পুরনো এই ভবনগুলো দখল করে বসবাস করছিল স্থানীয় মানুষ। সংস্কারের উদ্যোগ হিসেবে অবৈধ দখলদারদের হাত থেকে ভবনগুলো উদ্ধারের প্রচেষ্টা চালায় কর্তৃপক্ষ। 2009 সালে স্থানীয় প্রশাসন পানাম নগরকে সম্পূর্ণ দখলমুক্ত করার পর প্রাথমিক কাজ শুরু করে। তবে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজের নামে 9টি ভবনে যেনতেনভাবে চুন সুরকির প্রলেপ দিয়ে নষ্ট করা হচ্ছিল প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য। এতে বিশেষজ্ঞরা বাধা দিলে স্থগিত করা হয় সংস্কার। এখন পানাম নগরের অবস্থা দেখলে বোঝা যায় অনেক অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে ভবনগুলো। কখন যেন আর অভিমান ধরে রাখতে না পেরে ভেঙে পড়বে তারা। 5টি ভবনের সংস্কারের জন্য কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ানের সাথে চুক্তি হওয়ার কথা থাকলেও তার হয়নি। বর্তমানে পানাম নগরে আনসার ক্যাম্প থাকলেও চোখে পড়বে ব্যবস্থাপনার অভাব। প্রিয় দর্শক, সময় করে আপনিও ঘুরে আসতে পারেন বাঙালির ঐতিহ্য, জৌলুস আর প্রাচীন রাজধানী পানাম নগর থেকে। পানাম নগরের প্রাকৃতিক সৌন্দর্য আর কোলাহলমুক্ত পরিবেশ মুহূর্তের মাঝেই আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যেমন জানতে পারবেন, তেমনি ওই সময়ের দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হবেন। চারপাশের সবুজের আবহে নজর জুড়িয়ে যাবে। দূষণমুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পারবেন প্রাণ ভরে।
প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ঘুরে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন।